নমস্কার, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন এক ঐতিহাসিক জিওপলিটিক্সের অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি যা আগামী কয়েক দশকের জন্য এশিয়ার সামরিক ভারসাম্যকে সম্পূর্ণভাবে বদলে দিতে চলেছে। গত প্রায় 70 বছর ধরে জাপান এমন একটি দেশ ছিল যাদের কাছে নিজস্ব শক্তিশালী সামরিক বাহিনী বা মিলিটারি ইকুইপমেন্টস বলতে বিশেষ কিছু ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের সংবিধান বা পিসিফিস্ট কনস্টিটিউশন অনুযায়ী এটা স্পষ্ট করা ছিল যে জাপান কখনো আগ্রাসী সামরিক শক্তি বাড়াবে না। কিন্তু বর্তমানের রূঢ় বাস্তব হলো পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকাইচি সম্প্রতি ভারত সফরে এসেছিলেন, আর এই সফরের পরেই জাপান ভারতকে এমন এক উপহার দিয়েছে যা বিশ্বের তাবড় তাবড় সুপার পাওয়ারদের ঘুম উড়িয়ে দিয়েছে। ভারত মহাসাগর এবং সম্পূর্ণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য কায়েম করতে ভারতের হাতে এবার চলে এসেছে জাপানের সবথেকে অত্যাধুনিক এবং গোপনীয় সামরিক প্রযুক্তি, যার নাম নিনজা ইউনিকর্ন প্রযুক্তি বা নিনজা ইউনিকর্ন টেকনোলজি। এটা কোনো সাধারণ চুক্তি নয়, এটি এমন এক স্টেলথ টেকনোলজি যা ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ বা যুদ্ধজাহাজগুলোকে আক্ষরিক অর্থেই সমুদ্রের বুকে অদৃশ্য করে তুলবে। আজকের এই বিশেষ এপিসোডে আমরা সরাসরি খবরের গভীরে প্রবেশ করব। দর্শক বন্ধুরা, আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজ হলো ভারত এবং জাপানের মধ্যে একটি যুগান্তকারী ডিফেন্স এগ্রিমেন্ট বা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আপনারা স্ক্রিনে টাইমস অফ ইন্ডিয়ার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার হেডলাইনে লেখা রয়েছে, জাপানস নিনজা টেক টু গিভ ইন্ডিয়াস ওয়ারশিপ গ্রেটার স্টেলথ। অর্থাৎ জাপানের এই নিনজা টেকনোলজি ভারতের যুদ্ধজাহাজগুলোকে আরও বেশি স্টেলথ এবং গুপ্ত শক্তি প্রদান করবে। এই চুক্তির মাধ্যমে জাপান তাদের অত্যন্ত গোপনীয় ইউনিকর্ন মাস্ট বা ইউনিকর্ন প্রযুক্তি ভারতের সাথে শেয়ার করতে রাজি হয়েছে। জাপানের মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই ভারত জাপান দ্বিপাক্ষিক চুক্তিটিকে গত এক দশকের মধ্যে অন্যতম সেরা এবং সফল চুক্তি হিসেবে আখ্যা দিয়েছে। এই চুক্তির ফলে ভারত বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে পরিগণিত হলো যারা জাপানের এই অত্যন্ত স্পর্শকাতর ট্রান্সফার অফ টেকনোলজি বা প্রযুক্তি হস্তান্তরের সুবিধা পেল। এর আগে 2010 সালে ফিলিপিন্স এই প্রযুক্তির কিছুটা অংশ পেয়েছিল, কিন্তু ভারতের সাথে জাপানের এই চুক্তিটি অনেক বেশি ব্যাপক এবং শক্তিশালী। এখন এই খবরটি শোনার পর আপনাদের মনে নিশ্চয়ই একাধিক প্রশ্ন জাগছে। প্রথমত, এই যে 70 বছর ধরে সামরিক প্রযুক্তি রপ্তানি থেকে নিজেদের গুটিয়ে রেখেছিল, তারা হঠাৎ করে ভারতকে তাদের সেরা প্রযুক্তি দিতে রাজি হলো কেন? দ্বিতীয়ত, এই নিনজা ইউনিকর্ন প্রযুক্তি আসলে কি? কেন একে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর এবং গেম চেঞ্জার প্রযুক্তি বলা হচ্ছে? আর তৃতীয়ত, ভারত সরকারের এই দুর্ধর্ষ ফরেন পলিসি বা বিদেশ নীতির কারণে চীনের মতো দেশের কপালে কেন চিন্তার ভাঁজ পড়ছে? আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ এবং সরল ভাষায় বিশ্লেষণ করব। কারণ আন্তর্জাতিক রাজনীতি বা জিওপলিটিক্সে ওপর থেকে যা দেখা যায়, ভেতরে তার থেকেও অনেক গভীর চাল খেলা হয়। এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের আলোচনা ভারতীয় হিসেবে আপনার গর্ব কয়েকগুণ বাড়িয়ে দেবে। চলুন এবার সরাসরি মূল অ্যানালিসিসে প্রবেশ করা যাক। আমাদের বুঝতে হবে এই ইউনিকর্ন প্রযুক্তি বা ইউনিকর্ন টেকনোলজির আসল কাজটা কি। ইউনিকর্নের সম্পূর্ণ নাম হলো ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা। প্রযুক্তিগত ভাষায় একে নোরা 50 অ্যান্টেনা বলা হয়। জাপানের দুটি অত্যন্ত নামি দামি কোম্পানি এনইসি এবং ইয়োকোহামা রাবার যৌথভাবে এই অবিশ্বাস্য প্রযুক্তি তৈরি করেছে। বিষয়টা সহজভাবে বুঝতে গেলে আমাদের ট্র্যাডিশনাল যুদ্ধজাহাজগুলোর দিকে তাকাতে হবে। যে কোনো দেশের নৌবাহিনীর ওয়ারশিপ বা ডেস্ট্রয়ারগুলোতে যোগাযোগের জন্য, নেভিগেশনের জন্য, স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধের জন্য অনেকগুলো আলাদা আলাদা অ্যান্টেনা বসানো থাকে। আপনারা যে কোনো যুদ্ধজাহাজের ছবি দেখলে বুঝতে পারবেন তার উপরে ডজন ডজন অ্যান্টেনা এবং সেন্সার খাড়া হয়ে থাকে। এখন সমস্যা হলো, জাহাজের গায়ে যত বেশি অ্যান্টেনা থাকবে, শত্রুপক্ষের রেডারে সেই জাহাজের সিগনেচার বা উপস্থিতি তত তাড়াতাড়ি ধরা পড়বে। এই ব্যাপারটিকে সাময়িক ভাষায় বলা হয় রেডার ক্রস সেকশন বা আরসিএস বৃদ্ধি পাওয়া। অর্থাৎ শত্রুপক্ষ অনেক দূরে থেকে বুঝে যাবে যে ভারতের কোনো যুদ্ধজাহাজ এই এলাকা দিয়ে যাচ্ছে। কিন্তু জাপানের এই নিনজা প্রযুক্তি পুরো গেমটাই বদলে দিচ্ছে।
এই প্রযুক্তির মাধ্যমে ওই ডজন ডজন দৃশ্যমান অ্যান্টেনাগুলোকে একটিমাত্র মসৃণ এবং কম্পোজিট স্ট্রাকচারের ভেতরে লুকিয়ে ফেলা হয়। এর বাইরের খোলসটিকে বলা হয় র্যাডোম। এর ফলে বাইরে থেকে জাহাজের উপরে একাধিক অ্যান্টেনার জঙ্গল আর দেখা যায় না, শুধু একটি সূক্ষ্ম মসৃণ গম্বুজের মতো অংশ দেখা যায়। আপনারা স্ক্রিনে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এই প্রতিবেদনটি লক্ষ্য করুন। এখানে স্পষ্ট বলা হয়েছে এই চুক্তি কিভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নৌ ভারসাম্য বদলে দিচ্ছে। কারণ যখন একটি জাহাজের উপরে থাকা সমস্ত অ্যান্টেনাগুলো একটি গোপন আবরণের মধ্যে লুকিয়ে ফেলা হয়, তখন রেডার সেই জাহাজটিকে আর সহজে ডিটেক্ট করতে পারে না। শত্রুর রেডারে মনে হবে যেন সেখানে কিছুই নেই, অথবা থাকলেও সেটা হয়তো কোনো ছোট মাছ ধরার নৌকা। একে ঠিক 5G বা 5th জেনারেশনের ফাইটার জেটের স্টেলথ টেকনোলজির সাথে তুলনা করা যেতে পারে। যেমন আমেরিকার F-35 বা F-22 র্যাপ্টর যুদ্ধবিমানের রেডারে ধরা পড়ে না, ঠিক তেমনই এই প্রযুক্তির সাহায্যে ভারতীয় নৌবাহিনীর বিশাল আকারের ডেস্ট্রয়ারগুলোও শত্রুর চোখে ধুলো দিয়ে একেবারে অদৃশ্য হয়ে তাদের জলসীমায় ঢুকে অপারেশন চালাতে সক্ষম হবে। জাপানের মিডিয়া একেই নিনজা প্রযুক্তি নাম দিয়েছে, কারণ নিনজারা যেমন চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে যেতে পারে, আমাদের যুদ্ধজাহাজগুলো ঠিক তেমনই কাজ করবে। এখন প্রশ্ন হলো, ভারতের জন্য এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? এতদিন পর্যন্ত ভারতীয় নৌবাহিনী মূলত রাশিয়া এবং অন্যান্য দেশ থেকে নেওয়া অ্যান্টেনা সিস্টেম ব্যবহার করত। আমাদের নিজেদের তৈরি অ্যাডভান্সড কম্পোজিট কমিউনিকেশন সিস্টেম থাকলেও আধুনিক স্টেলথ ক্ষমতার দিক থেকে আমরা কিছুটা হলেও পিছিয়ে ছিলাম। ফিনান্সিয়াল এক্সপ্রেসের এই প্রতিবেদনটি দেখুন। এখানে উল্লেখ করা হয়েছে শুধু প্রযুক্তি হস্তান্তর নয়, বরং ভারত এবং জাপানের মধ্যে এই কৌশলগত অংশীদারিত্ব কতটা গভীর হচ্ছে। সবথেকে গর্বের বিষয় হলো, এই প্রযুক্তি আমরা শুধু জাপান থেকে কিনে এনে আমাদের জাহাজে লাগাবো না। ভারত সরকারের আত্মনির্ভর ভারত এবং উন্নত ফরেন পলিসির কারণে এই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে যে এটি একটি জয়েন্ট ডেভেলপমেন্ট বা যৌথ নির্মাণ প্রকল্প। ভারতের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা BEL জাপানের কোম্পানিগুলোর সাথে মিলে সরাসরি ভারতে বসেই এই প্রযুক্তি তৈরি করবে, অর্থাৎ সম্পূর্ণ ট্রান্সফার অফ টেকনোলজি ভারতের হাতে আসছে। এর মানে হলো, আমরা শুধু প্রযুক্তি ব্যবহার শিখছি না, আমরা প্রযুক্তি তৈরি করতে শিখছি। এটি ভারত সরকারের একটি বিশাল কূটনৈতিক জয়। ভবিষ্যতে ভারত চাইলে এই ধরনের প্রযুক্তি নিজেদের মতো করে মডিফাই করে আরও উন্নত করতে পারবে এবং অন্যান্য বন্ধু রাষ্ট্রদেরও রপ্তানি করতে পারবে। এটি ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তাকে এক ধাক্কায় কয়েকশো গুণ বাড়িয়ে দিল। এবার আমরা এই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ দিকটিতে আসব। জিওপলিটিক্সে কোনো দেশ কাউকে বিনামূল্যে বা বিনা স্বার্থে কিছু দেয় না। আসলে জাপান হঠাৎ করে ভারতকে এত উন্নত প্রযুক্তি দিচ্ছে কেন? এর উত্তর চীন। বর্তমান সময়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের নৌবাহিনী যে হারে নিজেদের আগ্রাসন বাড়াচ্ছে, তা জাপান, ভারত এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য অত্যন্ত চিন্তার কারণ। সাউথ চায়না সি এবং ইস্ট চায়না সিতে চীন অনবরত নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করছে। জাপানের সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সাথে জাপানের বিবাদ চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে জাপান বুঝতে পেরেছে যে এশিয়ার বুকে চীনকে যদি কেউ আটকে রাখতে পারে, তবে সেটা একমাত্র ভারত। আমেরিকার বর্তমান বৈদেশিক নীতির উপর সম্পূর্ণ ভরসা করা জাপানের পক্ষে সম্ভব নয়, কারণ আমেরিকা তাদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত বদলায়। তাই জাপান এখন তাদের ডিফেন্স এগ্রিমেন্টের জন্য ভারতের মতো শক্তিশালী এবং স্থিতিশীল পার্টনারকে বেছে নিয়েছে। এই প্রসঙ্গে ANI নিউজের প্রতিবেদনটি লক্ষ্য করুন। এখানে হেডলাইনে বলা হয়েছে, ইন্ডিয়া জাপান অ্যানাউন্সেস ফার্স্ট এভার ডিফেন্স কো ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটি কেবল একটি খবর নয়, এটি চীনের প্রতি একটি সুস্পষ্ট বার্তা। জাপান এবং ভারত যখন একজোট হয়ে সামরিক সরঞ্জাম তৈরি করতে শুরু করে, তখন চীনের মতো আগ্রাসী শক্তির কাছে একটা কড়া বার্তা পৌঁছায় যে এশিয়ার জলসীমায় তারা যা খুশি তাই করতে পারবে না। ভারতের ওয়ারশিপগুলোতে যখন এই নিনজা প্রযুক্তি লাগানো থাকবে, তখন ভারতীয় নৌবাহিনী চীনের নাকের ডগা দিয়ে মালাক্কা প্রণালী বা দক্ষিণ চীন সাগরে অপারেশন চালাতে পারবে, আর চীনের অত্যাধুনিক রেডারগুলোর সেটা সহজে ধরতেও পারবে না। যুদ্ধকালীন পরিস্থিতিতে এটি ভারতকে বিশাল স্ট্র্যাটেজিক সুবিধা দেবে। ভারতের বিশাল নৌবহর যখন রেডারের নজর এড়িয়ে দ্রুত গতিতে এগিয়ে যাবে, তখন শত্রুপক্ষ কোনো আগাম প্রস্তুতি নেওয়ার আগেই সমস্ত কাজ তামাম হয়ে যাবে। ভারত সরকার এবং নৌবাহিনীর এই দূরদর্শী সিদ্ধান্ত প্রমাণ করে যে আগামী দিনের যুদ্ধের জন্য আমরা এখন থেকেই কতটা প্রস্তুত হচ্ছি।
সবশেষে এটাই বলার যে জাপানের এই উপহার ভারতের জন্য কোনো সাধারণ সামরিক সরঞ্জাম নয়, এটি ভারত সরকারের শক্তিশালী এবং স্বাধীন ফরেন পলিসির এক বিরাট জয়। আমরা একদিকে যেমন রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছি, অন্যদিকে আমেরিকা, ফ্রান্স এবং জাপানের মতো দেশের কাছ থেকেও সেরা প্রযুক্তি আদায় করে নিচ্ছি। এটাই হলো নতুন ভারতের শক্তি। আজকের এই চুক্তি শুধু দুটি দেশের মধ্যে আদান প্রদান নয়, এটি বিশ্বের মানচিত্রে ভারতের ক্রমবর্ধমান দাপটের প্রতীক। আগামী দিনে যখন ভারতের তৈরি যুদ্ধজাহাজগুলোতে এই নিনজা প্রযুক্তি কাজ শুরু করবে, তখন সমুদ্রের বুকে ভারতের রাজত্বকে চ্যালেঞ্জ করার সাহস খুব কম দেশেরই থাকবে। ভারত মহাসাগর যে ভারতেরই থাকবে, এই প্রযুক্তি সেটাই সুনিশ্চিত করল। বন্ধুরা, ভারত এবং জাপানের এই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন এই প্রযুক্তি ভারতীয় নৌবাহিনীকে চীনের নৌবাহিনীর সমকক্ষ বা তার থেকেও বেশি শক্তিশালী করে তুলবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখতে এসেছেন তাদেরকে বলি, আপনারা অবশ্যই আরও সুন্দর জিওপলিটিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।